আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা এক্সক্লুসিভ দৃশ্য দেখছেন, যেখানে রাশিয়ার বিখ্যাত যে পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান রয়েছে TU-160, সেটি আন্তর্জাতিকভাবে ন্যাটোর যে বারেন্ট সাগর রয়েছে এবং নর্জিয়ান সাগর রয়েছে, দুইটি সাগরের আশেপাশেই নজিরবিহীনভাবে টহল দেয়। পরিস্থিতি কতটা উত্তপ্ত নিশ্চয়ই স্ক্রিনে বুঝতে পারছেন। রাশিয়ান এই বোমারু বিমানটিকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের তৈরিকৃত F-35 যুদ্ধ বিমান এর পাশে এসে সরাসরি দাঁড়িয়েছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, রাশিয়ার বিখ্যাত এই TU-160 যে সুপারসনিক স্ট্র্যাটেজিক বোমারু বিমান রয়েছে, পরমাণু বোমারু বিমান, এটি একেবারে যুক্তরাজ্যের কোস্ট লাইন এবং এই জায়গায় নরওয়ের কোস্ট লাইন ধরে একটানা আকাশে প্রায় 16 ঘন্টা উড্ডয়ন করেছে। যদিও কোনো দেশের অভ্যন্তরে সেটি প্রবেশ করেনি, আন্তর্জাতিক সীমানায় ছিল, তবে এটি পুরোপুরিভাবে চাঞ্চল্য তৈরি করেছে ন্যাটো দেশগুলোতে। কারণ এই বোমারু বিমানটি প্রায় 45 টন সমপরিমাণের পারমাণবিক বোমা নয়তো যে প্রচলিত পারমাণবিক ক্রুজ মিসাইল রয়েছে তা বহন করতে পারে। দেখুন, ন্যাটো সীমান্তের কাছে এই ধরনের স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, যেটা রাশিয়ার পক্ষ থেকে উড্ডয়ন করা হয়েছে, এবং এর গার্ডে ছিল আরও বহু MiG-31 যুদ্ধ বিমান। এই ধরনের বোমারু বিমান উড্ডয়নের বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। দেখুন, এটি সরাসরি পরমাণু হামলার বিষয়ের ঝুঁকিপূর্ণ যতটা না বেশি, এর থেকে বেশি ঝুঁকিপূর্ণ হলো দুর্ঘটনা। যদি দুর্ঘটনার কারণেও এই ধরনের বোমারু বিমান ক্র্যাশ করে বা একেবারে সামনাসামনি হয়ে যায় ন্যাটো যুদ্ধ বিমান এবং এই বোমারু বিমান, এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে, বড় ধরনের যুদ্ধ সংগঠিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এছাড়াও এই ধরনের যুদ্ধ বিমান উড্ডয়ন করা হয় শত্রুর রাডার পরীক্ষা করার জন্য, যে চূড়ান্তভাবে যখন কোনো পরমাণু হামলা করতে যাবে এই বিমানগুলো কতটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ন্যাটোর আকাশ থেকে এর প্রতিক্রিয়া দেখানো হয়। এখানে বলে রাখা ভালো, এই বোমারু বিমানগুলো ন্যাটোর আকাশ সীমায় প্রবেশ না করেই 5,000 কিলোমিটার দূর থেকেই পারমাণবিক মিসাইল নিক্ষেপ করতে পারে। দেখুন, রাশিয়ান এই বোমারু বিমানটি KH-102 যে 5,000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল রয়েছে তা বহন করতে পারে। তাও একটি দুইটি নয়, প্রায় 12টি এই ধরনের মিসাইল বহন করতে পারে, যেটি ন্যাটো রাডারের একেবারে দূর থেকেই 5,000 কিলোমিটার দূর থেকেই এই মিসাইল ফায়ার করতে পারবে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই KH-102 যে ক্রুজ মিসাইল রয়েছে রাশিয়ার, এগুলো স্টেলথি টাইপের মিসাইল, যেগুলো রাডারের যে তরঙ্গ রয়েছে তাকে ফাঁকি দিতে পারে। এই এক একটি মিসাইলের পারমাণবিক ক্ষমতা প্রায় 2,500 কিলোটন। যদি আমরা হিসাব করি, তাহলে জাপানে নিক্ষেপিত যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল তার থেকে অন্তত পক্ষে 10 থেকে 12 গুণ বেশি শক্তিশালী এই এক একটি মিসাইল। এবং এই একটি পারমাণবিক যে কৌশলগত পরমাণু বোমারু বিমান রয়েছে রাশিয়ার, এগুলো একসঙ্গে 12টি মিসাইল বা কয়েকটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পরমাণু অস্ত্র বহন করতে পারে। দেখুন, প্রায় 16 ঘন্টা ধরে স্ট্র্যাটেজিক রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান ন্যাটো আকাশসীমার লাইন ধরে দীর্ঘ সময় উড্ডয়ন করেছে। পরিষ্কারভাবে ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া বার্তা দিতে চাচ্ছে, যদি ইউরোপের দেশগুলো সহযোগিতা করে তাহলে রাশিয়া তার পরিণতি কোনোভাবেই ভালোভাবে ছেড়ে দেবে না। আপনারা নিশ্চয়ই জানেন, রাশিয়ান যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রয়েছে, যেটি মিসাইল তৈরির অন্যতম প্রধান যে কারখানা, সেখানে রিসেন্টলি হামলা করেছে ইউক্রেন। এবং সেই হামলায় যুক্তরাজ্য এবং ফ্রান্সের তৈরিকৃত যে স্ট্যাম শ্যাডো ক্রুজ মিসাইল রয়েছে তা ব্যবহার করা হয়েছে, যেটিকে সরাসরি পশ্চিমাদের বা ন্যাটোর রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে অনেকটাই পরোক্ষ ভাবছে রাশিয়া। আর এই জন্যই কিন্তু পরমাণু অস্ত্রের সরাসরি এইভাবে ইউরোপ এবং ন্যাটোকে বার্তা দিল রাশিয়া, যেটি সরাসরি মিস্টার পুতিনের যে স্টেটমেন্ট রয়েছে সেখান থেকেও পরিষ্কার হওয়া যায়। কিন্তু যখন পশ্চিমা তৈরি দূরপাল্লার সুনির্দিষ্ট উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহারের কথা আসে, তখন সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আসল কথা হলো, আমি এই বিষয়ে আগেও বলেছি এবং আমাদের পশ্চিমা যে কোনো বিশেষজ্ঞদের এটা নিশ্চিত করবেন, ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমা তৈরি আধুনিক দূরপাল্লার উচ্চ প্রযুক্তি সিস্টেম ব্যবহার করে হামলা চালাতে সক্ষম নয়।
তারা এটি করতে পারবে না। এটি কেবল স্যাটেলাইট থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমেই সম্ভব, যা ইউক্রেনের কাছে নেই। এই তথ্যগুলো কেবল ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ন্যাটো স্যাটেলাইট থেকে পাওয়া সম্ভব। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভবত মূল বিষয়টি হলো এই মিসাইল সিস্টেমের ফ্লাইটের লক্ষ্যমাত্রা এবং প্রোগ্রামিং মূলত কেবল ন্যাটোর সামরিক কর্মকর্তারাই যুক্ত করতে পারেন। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে এটি সম্ভব নয়। তাই বিষয়টি ইউক্রেনীয় সরকারকে এই অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়া বা না দেওয়া নয়, বরং বিষয়টি হলো ন্যাটোর দেশগুলো এই সামরিক সংঘাতে সরাসরি অংশ নেবেন না এই সিদ্ধান্ত নেওয়া। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে এর অর্থ দাঁড়াবে অন্য কিছু নয়, বরং ইউক্রেনের যুদ্ধে ন্যাটো দেশসমূহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর সরাসরি অংশগ্রহণ। এটি হবে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ। আর এটি স্বাভাবিকভাবেই এই সংঘাতের মূল রূপ এবং প্রকৃতিকে উল্লেখযোগ্যভাবে বদলে দেবে। এর পরিষ্কার অর্থ হলো ন্যাটো দেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যেগুলো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছে। আর তা যদিই হয়, তবে এই সংঘাতের মূল চিত্র পরিবর্তনের বিষয়টি বিবেচনা নিয়ে আমাদের সামনে যে ধরনের হুমকি তৈরি করা হবে তার উপর ভিত্তি করে আমরা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করব। দেখুন, একদিকে রাশিয়া যখন হুঁশিয়ারি দিয়েছে পরমাণু কৌশলগত বোমারু বিমান ন্যাটোর কাছে উড্ডয়ন করে, যে পরিস্থিতি মোটেও ভালো হবে না যদি ন্যাটোর সামরিক সদস্যরা সরাসরি যুক্ত হয় এই হামলায়, ঠিক অপর দিকে ইউক্রেন নতুন করে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা করেছে। দেখুন, রাশিয়ার অন্তত 9টি স্থানে একযোগে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা করা হয়েছে। একেবারে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রাইমিয়া থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন অঞ্চল, তেল ক্ষেত্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার যে অ্যালাস্কোবা চক পয়েন্ট রয়েছে, গতকালকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেটা ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সের যে স্টর্ম শ্যাডো মিসাইল রয়েছে সেটি হতে পারে। ওই অঞ্চলের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আলেক্সেবা চক প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্রায় বলতে পারেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই কারখানাটি রাশিয়ার নির্মাণ এবং রাসায়নিক খাতের জন্য যে চক প্রক্রিয়াজাত রয়েছে তা ব্যবহার করা হতো, যেটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। দেখুন, কৃষ্ণ সাগর, অ্যাজব সাগর, আদিগিয়া প্রজাতন্ত্র, ক্রোনোদার্স, আস্তাখান এবং কুর্স, রাশিয়ার বিভিন্ন এই ধরনের স্ট্র্যাটেজিক যে শিল্পাঞ্চল রয়েছে সকল ক্ষেত্রে ইউক্রেন হামলা করেছে। রাশিয়ার উৎপাদন সেক্টর এবং শিল্পাঞ্চলগুলোকে একে একে টার্গেট করা হচ্ছে, যেখানে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। দেখার বিষয়ে এই বড় ধরনের প্রক্রিয়া এবং যে অভিযোগ করছে রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা বিশ্বের যুক্ত হওয়া, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া কত বড় প্রতিক্রিয়া দেখায় সেটি দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।